নমস্কার, আমি মলয় শিকদার আপনাদের স্বাগতম জানাচ্ছি ইংরেজি স্পোকেন সিরিজের ধারাবাহিক দ্বিতীয় পর্বে। গত এপিসোডে আমি দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে একটি বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারি এবং সেখানে আমাদের কী কী জিনিস মনে রাখতে হয়। যেহেতু আমাদের স্পোকেন সিরিজ চলছে, খুব বেশি একটা গ্রামারকে দীর্ঘায়িত করব না, যতটা সম্ভব শর্টকাটে এগুলোকে বোঝার চেষ্টা করব। কিভাবে খুব সহজে আমরা স্পোকেনে যেতে পারি, কিভাবে অল্প ভোক্যাবুলারি দিয়ে আমরা কথা বলতে পারি। স্পোকেনের আজ দ্বিতীয় এপিসোড শুরু করার পূর্বে সবাইকে রিকমেন্ড করছি আজকে খাতা কলম নিয়ে বসার জন্য, কেননা আজকে আমি যে সিরিজগুলো দেখাবো এগুলোতে হয়তো বা আপনার লিখে রাখার প্রয়োজন পড়তে পারে এবং আপনি লিখে রাখবেন এবং এগুলোকে বারবার রিপিট করার চেষ্টা করবেন, যাতে করে আপনার স্পোকেনটা খুব শীঘ্রই আপনি আয়ত্ত করে ফেলতে পারেন। হাতে সময় খুবই কম, সুতরাং বেশি কথা না বলে সরাসরি মেন ভিডিওতে যাচ্ছি। আমরা গত এপিসোডে 3টি টাস্ক দেখেছিলাম, টাস্ক 1, 2 এবং 3, এবং তার মধ্যে প্রথম যে টাস্কটা ছিল সেটা হচ্ছে টেন্সকে ধরা। অর্থাৎ আপনি যখন একটি বাংলা বাক্যকে দেখছেন সেখান থেকে কিভাবে বুঝবেন এটি কোন টেন্সে আছে, এবং আপনি যদি বুঝতে চান এটি কোন টেন্সে আছে সেক্ষেত্রে আপনাকে জানতে হবে বাংলা কিছু কিওয়ার্ড। যেমন আপনি যখন দেখবেন বলি, বলে, করি, করে, খায়, যায়, অর্থাৎ বলি, বলে, করি, করে, খায়, যায়, তখন আপনি বুঝতে পারবেন এটি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আমি মনে করব যদি আপনারা খাতা বের করে থাকেন তাহলে অবশ্যই খাতা এটিকে লিখে নেবেন। যদি এই শব্দগুলো থাকে বলি, বলে, করি, করে, খায়, যায়, তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। কারণ আপনি যখন কিওয়ার্ডগুলোর মধ্যে অর্থাৎ বাংলা বাক্যের মধ্যে যখন এই ধরনের কোনো শব্দ কথা খুঁজে পাবেন তখন আপনাকে খুবই কম সময়ের মধ্যে ধরতে হবে এটি কোন টেন্সে আছে। পরবর্তীতে যখন আপনি দেখবেন বলছে, বলছি, করছি, এই যে চলমান প্রক্রিয়ার যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের হয়ে থাকে। অর্থাৎ যদি আমরা কেউ বলে যে আমি এই মুহূর্তে কাজটি করছি, একটু খেয়াল করেন, যদি কেউ বলে আমি এই মুহূর্তে কাজটি করি তাহলে কিন্তু এটি প্রেজেন্ট ইনডিফিনিটে চলে যায়। বাট যখন আপনাকে কেউ বলছে আমি এই মুহূর্তে কাজটি করছি তখন কিন্তু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ আপনি একটু আবারও খেয়াল করেন প্রেজেন্ট ইনডিফিনিটের অর্থের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থের কিন্তু কোনো মিল নেই, এবং এটাই হচ্ছে কথা। আমি আপনাদেরকে যে টেন্সগুলো দেখাচ্ছি এই টেন্সগুলোর কিন্তু অর্থের মানে বাংলা অর্থের একটার সাথে একটা কোনো মিল নেই। যদি টেন্সগুলোর অর্থের একটার সাথে একটার মিল থাকতো তাহলে কিন্তু এতগুলো টেন্স হতো না। এটা সবসময় মনে রাখতে হবে একটা টেন্সের বাংলা অর্থের সাথে আর একটা টেন্সের অর্থের কোনো মিল নেই। সুতরাং এই জিনিসগুলো একটু ভালোভাবে ধরতে হবে এবং মনে রাখবেন। আপনি দেখলেন যে আমি এখানে যদি লিখে দেখাই আপনাদেরকে যে আমি কথা বলি, আপনি দেখলেন এবং আপনাকে এটা মোটামুটিভাবে 2 সেকেন্ডের মধ্যে ধরতে হবে আমি কথা বলি, এখানে বলি আছে কোন টেন্সে আছে। যদি আপনি ধরতে 2 সেকেন্ডের বেশি দেরি করেন বোঝা যাবে আপনার স্পোকেনটা ততটাই স্লো হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে যেটা প্র্যাকটিস করতে হবে এই কিওয়ার্ডগুলো আপনি কত দ্রুত ধরতে পারেন। বলি, বলে, করি, করে, এই ধরনের যেই টাইপসের ওয়ার্ডসগুলো আছে এগুলো সম্পূর্ণটাই প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে ধরা যায়, আমরা ধরতে পারি আমরা। আর অপরদিকে বলছি, বলছি, করছি, বলছে, এই শব্দগুলো যেগুলো চলমান অবস্থায় আছে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে ধরা যায়। এরপরে আমরা দেখব বলেছে। একটা জিনিস একটু খেয়াল করবেন, একটু আগে বলছিলাম একটার সাথে একটা কিন্তু কোনো মিল নেই। এখানে যেমন বলছে, এখানে বলেছে, এখানে করেছে, এরপরে দেখেছি, এই শব্দগুলো এখানে একটা একার আছে, একার, একার এবং একার। এই একারে যে শব্দগুলো থাকে এগুলোকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত। তার মানে আমি আবারও বলি, এটা হচ্ছে বলি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বলেছে অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি, আমি ক্লিয়ার করে বলছি একটার সাথে একটার কোনো মিল নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আবার বলছে, বলছি, করছি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা আর এটা কিন্তু মিল আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে মিল আছে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্বভাবতই প্রশ্ন থাকতে পারে দুটো তো সেম হয়ে যাচ্ছে, একটু আগে তো বলছিলাম কোনো টেন্সের সাথে কোনো টেন্সের মিল নাই, এখানে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা আমি আপনাদের ক্লিয়ার করছি। দেখা যাক, আমি এখানে ধরলাম যে আমি কাজ করছি, আমি কাজ করছি, এই যে এখানে লিখলাম আমি কাজ করছি,
এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন? এই যে করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার এটাকে আপনি বলতে পারেন, এটা তো আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও বলতে পারেন, কারণ করছি এখানেও আছে, কিন্তু না, যখন আমি দিব আমি কাজ করছি 10 মিনিট ধরে, মানে সেম জিনিসটাই থাকবে, জাস্ট একটা সময় থাকবে। 10 মিনিট ধরে আপনি কোনো কাজ করছেন, যখন সময় থাকবে তখন আপনি এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবেন। যখন আপনার কাছে সময় এক্সট্রা অ্যাড করে বলা হবে তখন হচ্ছে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারেন। তার মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থটা সেম হলেও একটা সময় অতিরিক্ত আমাদের এখানে জুড়ে দেওয়া থাকবে। এখানে এটা সময় আপনাকে লিখতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তবে তার আগে আমি রিকোয়েস্ট করব এই অর্থ বা কিওয়ার্ডগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা পজ করে খাতায় লিখে রাখেন। এখন দুটো এক্সাম্পল আলোচনা করছি। আমি ভাত খাচ্ছি। আপনি আপনার খাতায় দেখেন যেটা লিখেছিলেন তার মধ্যে খাচ্ছিটা কোথায় ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল। আচ্ছা, খাচ্ছি, যাচ্ছি, করছি, এই শব্দগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে। আবার একইভাবে যদি আপনি বলেন আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, তাহলে এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন বলেন তো? কারণ হচ্ছে এখানে একটা নির্দিষ্ট মিনিট বোঝানো হচ্ছে, একটা নির্ধারিত সময় ধরে সে খাবার কথা বলছে। যদিও খাচ্ছি এবং চলমান প্রক্রিয়াটা একই আছে, খাচ্ছি, এখানেও খাচ্ছি, বাট ফ্যাক্ট হচ্ছে সময়টা। আমার মনে হয় এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে পার্থক্যটা আছে আপনি ইতিমধ্যে বুঝে গেছেন। এইবার আসি পাস্টের বেলায়। পাস্টে একটু খেয়াল করবো আমরা, বেশিরভাগ ক্ষেত্রে ল অথবা লামযুক্ত অর্থ থাকবে। যেমন করলো, খেলো, বললো, দেখলো, অথবা আমি বলতে পারি দেখলাম। অর্থাৎ ল, যেগুলো ল অথবা লাম, এই শব্দগুলো যখন থাকবে তখন হচ্ছে এটা আমাদের পাস্ট টেন্সের মধ্যে পড়বে। তখন এটা আমাদের পাস্ট টেন্সের মধ্যে পড়বে। আমি বললাম সে ভাত খেলো, পাস্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে এটা। আচ্ছা, এখানে লিখে দিই পাস্ট ইনডিফিনিট। ওকে, ফাইন। এরপরে যখন থাকবে আমাদের করছিল, জাস্ট ছিল। একটা জিনিস খেয়াল করেছেন, এখানে এই লটা কেটে দিলে কি হয়? করছে। সেই করছে কিন্তু আপনি যদি আপনার খাতায় দেখেন যেখানে লিখেছিলেন, এই করছে কিন্তু বেসিক্যালি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল। এখানে যখন একবার ল যুক্ত হয়ে গেল, এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াসে। একইভাবে বলছি, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে, যখনই ল যুক্ত করলেন বলছিল হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। দেখছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, যখনই আমি কি লাম যুক্ত করে দিলাম পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, এই জাস্ট ল এর জন্য। তার মানে এই ল বা লামের জন্য এটা পাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। আমি আশা করব এগুলো আপনারা খাতায় লিখবেন। পরবর্তীতে যদি আমি লিখি করেছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। বাট যদি বলি করেছিল, ল যুক্ত করলাম, পাস্ট পারফেক্ট। যদি বলি বলেছিল, বলেছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর বলেছিল থাকলে পাস্ট পারফেক্ট। অর্থাৎ এখানে আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অর্থগতভাবে কিন্তু একটার সাথে একটার কোনো প্রকারের মিল নেই। ওকে, ফাইন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার সেমই হবে, জাস্ট এই পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মোটামুটি সেম। এখানেও সেম অর্থ, করছিল, বলছিল, সেম অর্থই থাকবে। জাস্ট এটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করলাম, জাস্ট একটা সময় দেওয়া থাকবে। একটু ক্লিয়ার করছি, আমি 10 মিনিট ধরে হাঁটছি। আমি 10 মিনিট ধরে হাঁটছি। এখানে হাঁটছিলাম দিলাম, হ্যাঁ হাঁটছিলাম। আমি 10 মিনিট ধরে হাঁটছিলাম, তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি এইটা বাদ দিয়ে দিই, যদি আমি 10 মিনিটটা বাদ দিয়ে দিই, আমি হাঁটছিলাম, তাহলে কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। বাট যখন আমি বললাম আমি 10 মিনিট ধরে হাঁটছিলাম, একটা সময় চলে আসলো, তখন হচ্ছে এটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে গেল। এবং আমি আশা করব আপনারা এই প্রত্যেকটা এক্সাম্পল, যেভাবে আমি এই কিওয়ার্ডগুলো দিচ্ছি, এগুলো লিখে রাখবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার দৈনন্দিন স্পোকেনের জন্য। যদি আপনি দৈনন্দিন স্পোকেনে চান সঠিক গ্রামার মেনটেন করে ইংরেজি বলার জন্য, তাহলে ডেফিনেটলি এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। কেননা আপনি যত শর্টকাটই শেখেন না কেন, অ্যাটলিস্ট ভুল করা যাবে না। আপনি যখনই স্পোকেন করবেন চেষ্টা করবেন যথাসম্ভব এটাকে সঠিকভাবে শুদ্ধভাবে বলার জন্য। কারণ
অনেক সময় এটা হয়ে থাকে বিভিন্ন দেশে যে গ্রামাটিক্যাল মিস্টেক খুব বড়ভাবে দেখা হয় না, বাট আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব কম গ্রামারের মধ্যে খুব ভালো কিছু যেন করা যায়, অর্থাৎ কম গ্রামার শিখেও যেন আমরা শুদ্ধভাবে ইংরেজিটা বলতে পারি। তো তার জন্য যেহেতু আমরা বাংলা থেকে ইংরেজিটা শিখছি, আমাদের এই ওয়ার্ডগুলো খুবই জানা প্রয়োজন এবং আমাদের একটা বাংলা বাক্যকে দেখলে যেন খুব দ্রুত আমরা আইডেন্টিফাই করতে পারি এটা কোন টেন্সের মধ্যে রয়েছে। পরবর্তীতে আমরা আলোচনা করব ফিউচার নিয়ে। মজার বিষয় হচ্ছে ফিউচারে খুব বেশি কিছু নেই, জাস্ট ফিউচার ইনডিফিনিটে আমরা আলোচনা করব। ফিউচার ইনডিফিনিটে শুধুমাত্র বযুক্ত যে শব্দগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি আমরা, যেমন এটা হতে পারে করব, এটা হতে পারে যাব, এটা হতে পারে খাবো। এই যে প্রতিটা শব্দের শেষে আমাদের একটা বযুক্ত আছে, এই যে শব্দগুলো যেগুলো শুনলে আমরা বুঝতে পারি এই কাজগুলো ভবিষ্যতে হবে, সেগুলো হচ্ছে আমাদের ফিউচার টেন্সের অন্তর্ভুক্ত। এবং এখানেই আমাদের মোটামুটি বাংলা অর্থগুলো শেষ হয়ে গেল, কারণ আমাদের বাকি যে টেন্সগুলো রয়েছে, ফিউচার কন্টিনিউয়াস রয়েছে, ফিউচার পারফেক্ট রয়েছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। এই টেন্সগুলো আমরা 24 ঘন্টার মধ্যে বাংলা কথার মধ্যে দৈনন্দিন জীবনে আমরা যে বাংলাগুলো বলে থাকি আমাদের 24 ঘন্টায়, তার মধ্যে আমরা এই তিনটা টেন্স একেবারেই ব্যবহার করি না। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একেবারেই কিন্তু আমরা এগুলো 24 ঘন্টায় আমাদের দৈনন্দিন কথা বলা একেবারেই ব্যবহার করি না। আমরা যেটা ব্যবহার করি শুধুমাত্র ফিউচার ইনডিফিনিট পর্যন্ত। অর্থাৎ আমি যদি সহজ করে আপনাদেরকে বলি, তাহলে প্রেজেন্টের আমরা 4টা টেন্স ব্যবহার করি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের আমরা 4টা ব্যবহার করি এবং ফিউচারের আমরা 1টা ব্যবহার করি। তার মানে এই মোট 9টা টেন্স আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় সারাদিন কথা বলার জন্য। আমি আশা করছি আপনারা ইতোমধ্যে আমার লেকচার অনুযায়ী প্রত্যেকটা বাংলা আইটেমগুলো খাতার মধ্যে তুলে নিয়েছেন এবং এখন আপনাদের যে কাজ হচ্ছে প্রতিবার জোরে জোরে এগুলোকে পড়া এবং আত্মস্থ করার চেষ্টা করা। সেটা হতে পারে আপনি 4 দিনে, 8 দিনে, 12 দিনে, 16 দিনে, 1 মাসে আপনার ইচ্ছা মতো আত্মস্থ করবেন, কিন্তু মনে রাখবেন এটি যেন আপনি দেখার সাথে সাথে ধরতে পারেন এই বাংলা অর্থটা কোন টেন্সে আছে। মনে রাখবেন একটা টেন্সের অর্থের সাথে যেহেতু আরেকটা টেন্সের অর্থের কোনো মিল নেই, সুতরাং ভুল করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আপনাকে চেষ্টা করতে হবে যথাসম্ভব শুদ্ধভাবে জিনিসটা জানার। এইবার আমি আপনাদেরকে একটু আলোচনা করব পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট নিয়ে। এই দুইটার বাংলা অর্থ মোটামুটিভাবে একই রকমের। আমি যদি বলি মাই ফাদার ডাইড, আমার বাবা মারা গিয়েছিল, তিনি মরে গিয়েছিলেন। আবার আমি যদি বলি মাই ফাদার হ্যাড ডাইড, এটার অর্থ তিনি মারা গিয়েছিলেন। তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন কিভাবে আপনি বুঝবেন যে কোনটা পাস্ট ইনডিফিনিট কোনটা পাস্ট পারফেক্ট, এটার জন্য আমি পরবর্তী এপিসোডগুলোতে আপলোড করব কিভাবে আপনি ধরবেন কোনটা কোন টেন্সে আছে। বাট তার আগে বাংলা অর্থটা একটু বুঝাই এবং তার সাথে সাথে এই দুটার পার্থক্যটা বুঝাই। আসলে এই দুটার বাংলা অর্থটা একই, যে আমার বাবা মারা গেল, এটার মানে আমার বাবা মারা গিয়েছিল। সো গিয়েছিল, গেল, এগুলো তো ওই একই রকমের অর্থ। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করবেন, যখন আমি বলি আমার বাবা মারা গেল, এটা বুঝাবে মানে পাস্ট ইনডিফিনিট হচ্ছে আমার বাবা 6 মাসের মধ্যে তিনি মারা গেছেন। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের খেলা, অর্থাৎ এই ঘটনাটা 6 মাসের মধ্যে হয়েছে। বাট এই ঘটনা যদি 6 মাসের এটার আগেও হয়, 6 মাসের আগে হতে পারে সেটা 1 বছর, হতে পারে সেটা 10 বছর, 6 বছর, 6 মাসেরও অনেক আগে যদি সে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যদি সেটা হচ্ছে অনেক বেশি পাস্ট হয় সেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট, আর যদি সেটা কম পাস্ট হয় অর্থাৎ 6 মাসের মধ্যে হয় ওটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট। এত কিছুর পরেও একটা অর্থগত তারতম্য তো থেকেই যায়। এটার অর্থ হচ্ছে মারা গেল আর এটা হচ্ছে মারা গিয়েছিল। তাহলে গেল থাকলে আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আমরা অর্থগতভাবে পড়েছি, আর গিয়েছিল এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এটাও কিন্তু আমরা টেন্সের অর্থগতভাবে আমরা এটা আয়ত্ত করেছি, আত্মস্থ করেছি। এই অর্থগুলো আপনারা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে আত্মস্থ করার চেষ্টা করবেন, যেন ওটা দেখলেই ধরতে পারেন 2-3 সেকেন্ডের মধ্যে ওটা কোন টেন্সে আছে। অর্থাৎ বাংলা দেখে আপনাকে প্রথমে ধরতে হবে ওটা কোন টেন্সে আছে, একমাত্র তাহলেই কিন্তু আপনি এটিকে ইংলিশে রূপ দিতে পারবেন। এইবার আমি আপনাদের সামনে 3টা সেন্টেন্স লিখছি। সে একটি ফোন কিনেছে। 2 নম্বর হচ্ছে আমি
ফুটবল খেলতাম। 3 নাম্বার হচ্ছে রহিম রংপুর যাচ্ছে। আমি ভার্বগুলোকে আপনার সুবিধার জন্য দাগ দিয়ে দিচ্ছি, এটা, এটা এবং এটা। এবার আপনি যেটা করবেন নিজেকে নিজে জাজ করার জন্য, এতক্ষণ যেটি খাতায় লিখেছেন খুব ভালোভাবে আত্মস্থ করেছেন, করতে হবে পরবর্তীতে আপনাকে একটু জাস্টিফাই করতে হবে। কিনেছে, এটা আমি কোথায় পড়েছিলাম? কিনেছে এটা আমি পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্টে। এই জিনিসটা আপনাকে খুবই কম সময়ের মধ্যে ধরতে হবে। পরবর্তীতে আমি ফুটবল খেলতাম, এই খেলতাম আছে, এই তাম, এটা কোন টেন্সে আছে আপনাকে দেখার 2-3 সেকেন্ডের মধ্যে ধরতে হবে। এটা পাস্ট ইনডিফিনিটে আছে, কারণ খেললো, গেল, খেলতাম, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পাস্ট ইনডিফিনিটকে বোঝায়। এরপরে রয়েছে রহিম রংপুর যাচ্ছে, তাহলে এখানে আছে যাচ্ছে। যাচ্ছে আমরা কোথায় পড়েছি একটু খেয়াল করবেন, আপনার খাতার প্রিভিয়াস পেজ উল্টিয়ে দেখবেন, করছি, যাচ্ছি, খাচ্ছি, বলছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। অর্থাৎ এই যে ধরার কাজটা এটা আপনাকে আগে করতে হবে। এবং এরকম অনেকগুলো সেন্টেন্স আপনি বানিয়ে ফেলবেন, নিজে নিজে বানিয়ে ফেলবেন, যে কোনো শব্দ দিয়ে, যে কোনো ভার্ব দিয়ে, এরকম যে কোনো জিনিস বানিয়ে ফেলে এভাবে ভার্বগুলোকে আন্ডারলাইন করবেন এবং ধরার চেষ্টা করবেন যে কোনটা কোন টেন্সে আছে ঠিকভাবে ধরতে পারছি কিনা। আর এই বাংলা বাক্যের জন্য আপনি সাহায্য নিতে পারেন যে কোনো ছোট গল্পের, যে কোনো ছোট ক্লাস 7-8 এর বইয়ের, বাংলা বইয়ের যে কোনো লাইনের সাহায্য নিতে পারেন, যে আপনি এই লাইনগুলো নতুন নতুন করে নিজে থেকে বানাবেন এবং সেখানে ভার্বগুলোকে এভাবে দাগ দিয়ে দিয়ে পড়বেন এবং চেষ্টা করবেন এটা কোন জায়গাতে আছে, কোন সেন্টেন্সে আছে, আই মিন টু সে কোন টেন্সে আছে, এটা আপনি নির্ধারিতভাবে ধরতে পারছেন কিনা। তবে আমি এখানে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এর মাঝখানে আমি চেষ্টা করবো একটি লাইভ ক্লাস দেওয়ার জন্য, যেন আপনারা এই জিনিসগুলো ধরতে আপনাদের সুবিধা হয়। ওই লাইভ ক্লাসের মধ্যে আমি অনেকগুলো সেন্টেন্স আলোচনা করব এবং আপনাদেরকে একটু খুঁটিনাটি অতিরিক্ত বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব, যেন আপনারা খুব সহজেই এরকম নতুন নতুন সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স বানাতে পারেন এবং নিজেকে আইডেন্টিফাই করার জন্য এভাবে নিজে নিজে সেন্টেন্স বানিয়ে আবার টেন্স লিখে লিখে ধরতে পারেন। তবে এই লাইভ ক্লাসটা ঠিক কখনই হবে এটা এখনই বলছি না, এর পরবর্তীতে আমি পরবর্তীতে সিরিজগুলো রয়েছে সেগুলো আপলোড করতে থাকবো, সেগুলো আপনারা দেখবেন। কিন্তু এইটার ব্যাপারে আমি আপনাকে এতটুকু বলছি, খুব শীঘ্রই আমরা চেষ্টা করব লাইভ ক্লাস নিয়ে আসতে, যেন কিভাবে আপনি বুঝেন যে এরকম ছোট ছোট সেন্টেন্স বানাবেন এবং কিভাবে ধরবেন এই টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে। সুতরাং একটু সাম আপ করছি, আমরা আজকের ক্লাস থেকে কি শিখতে পারলাম? আমরা আজকের ক্লাস থেকে শিখলাম বাংলা কিওয়ার্ডগুলো, অর্থাৎ যেই বাংলা শব্দগুলো দেখে আপনি ধরতে পারবেন এটা কিভাবে কোন টেন্সে আছে, করি থাকলে কি হয়, করছি থাকলে কি হয়, করেছি থাকলে কি হয়, এই প্রত্যেকটা জিনিস আশা করছি আপনি খাতায় লিখে নিয়েছেন এবং আপনার কাজ হচ্ছে এগুলোকে বারবার করে পড়া এবং আত্মস্থ করা। এগুলো কিন্তু মুখস্থ না, এগুলোকে আমি বলবো আত্মস্থ করা, কারণ আপনি দিন শেষে স্পোকেন শিখছেন, আপনি কোনোভাবেই কিন্তু মুখস্থ করছেন না এবং আপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে কথা বলা। আপনি কোনোভাবে গ্রামার পড়ছেন না, কোনোভাবে আপনি পরীক্ষা দেবেন না, কোনো কিছু করবেন না, আপনি জাস্ট আপনার উদ্দেশ্য আপনি কথা বলতে চান। এবং আমি চেষ্টা করছি যতটা সম্ভব শর্টকাটে, ফ্রিতে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেন এটি আপনাদেরকে অনেক উপকৃত করে। এবং স্পোকেন ফ্রি ক্লাসে যাওয়ার আগে আমি আশা করব আপনারা এই প্রত্যেকটা অর্থ সুন্দর করে আত্মস্থ করে ফেলবেন, যেন স্পোকেন ফ্রি ক্লাসে আমরা পরবর্তী এপিসোডটা আরো ভালোভাবে রান করতে পারি। তখন যেন রান করলে আপনারা খুব সহজে বুঝতে পারেন, আপনাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। এবং আমি এই জন্য চাবো এই প্রত্যেকটা জিনিস আপনারা ভালোভাবে আত্মস্থ করবেন এবং বারবার খাতায় লিখবেন, কারণ আমি আবারও বলছি একটা টেন্সের অর্থের সাথে আরেকটা টেন্সের অর্থের কিন্তু কোনো প্রকার মিল নেই। নেক্সট ক্লাস অর্থাৎ এপিসোড 3-তে আমরা জানার চেষ্টা করব টেন্সের স্ট্রাকচার বা সূত্র সম্পর্কে, কিভাবে আপনি জানতে পারবেন এটা কোন টেন্সে আছে এবং কিভাবে এটাকে আপনি অন্য টেন্সে বলতে পারেন, কিভাবে আপনি পরবর্তী সিরিজে আগাতে পারবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।